আগের লেকচারে আমরা টেরিডোফাইটস দেখেছি। টেরিডোফাইটসদের ইন্ট্রোডাকশন এবং টেরিডোফাইটসদের জেনারেল ফিচার্স, টেরিডোফাইটসদের বিভিন্ন কিছু পিকিউলিয়ার বৈশিষ্ট্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো আমি সব ভালো করে নোট করে দিয়েছিলাম। এবং আমরা দেখতে দেখতে টেরিডোফাইটসদের যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলের মধ্যে আমরা ঢুকেছিলাম এবং স্পোর প্রোডাকশান এই অবধি আমরা দেখেছিলাম। তো এই লেকচারে আমরা টেরিডোফাইটসদের স্পোর প্রোডাকশানের পর থেকে, মানে স্পোর প্রোডাকশানের পরে কী কী স্টেজেস আছে তাদের লাইফ সাইকেলে সেগুলো, এবং তার সাথে সাথে অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমরা এগোবো এবং টেরিডোফাইটসটা এই লেকচারে আমরা কমপ্লিট করব। তো লেট স্টার্ট। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বেশিরভাগ টেরিডোফাইটস তারা কিনা সিঙ্গেল টাইপের স্পোর প্রোডাকশন করে। সেই স্পোর কোথায় প্রডিউস হয়? স্পোরাঞ্জিয়ামের মধ্যে প্রডিউস হয়। স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর মাদার সেল থাকে এবং স্পোর মাদার সেল মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে স্পোর প্রোডাকশন করে এবং স্পোর হ্যাপ্লয়েড হয়। এগুলো সবাই এগুলো তোমরা সবই জানো। আরও একটা কথা বলেছিলাম যে স্পোরাঞ্জিয়াম এগুলো কোথায় থাকছে? এগুলো বিশেষ কিছু লিফি অ্যাপেঞ্জেসের মধ্যে থাকে এবং যে টোটাল লিফি অ্যাপেঞ্জেসটার মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকে তাকে বলে স্পোরোফিলস। ঠিক আছে, এটাও আমি আগের দিন বলেছিলাম। তো আজকে আমরা দেখব এই স্পোর প্রোডাকশনের পর থেকে। তো কিছু এমন টেরিডোফাইটস আছে যারা সিঙ্গেল টাইপের স্পোর প্রোডাকশন করে না, তারা দুই ধরনের স্পোর প্রডিউস করে। জেনারেলি ম্যাক্সিমাম টেরিডোফাইটস সিঙ্গেল টাইপ মানে এক টাইপের স্পোর প্রডিউস করে, কিন্তু কিছু এমন টেরিডোফাইটস আছে যারা দুই ধরনের স্পোর প্রডিউস করে, একটা মেগা স্পোর এবং একটা মাইক্রোস্পোর। ঠিক আছে, এবারে এই যে সমস্ত টেরিডোফাইটসগুলো যারা সিঙ্গেল টাইপের স্পোর প্রডিউস করে তাদেরকে বলা হয় হোমোস্পোরাস, এবং যারা দুটো স্পোর প্রডিউস করে মানে মেগা স্পোর এবং মাইক্রোস্পোর প্রডিউস করে তাদেরকে বলা হয় হেটারোস্পোরাস। ঠিক আছে, এবারে হোমোস্পোরাস এটাই ম্যাক্সিমাম। তাহলে আমরা হোমোস্পোরাসটা সম্পর্কে ফার্স্টে ডিসকাস করব এবং হেটারোস্পোরাসটা এরপরে আমরা দেখব। তো হেটারোস্পোরাস নিয়ে এখন আর তেমন আমরা এখানে বলবো না, হেটারোস্পোরাসটা পরে দেখব। আগে হোমোস্পোরাসটা দেখা যাক। তাহলে স্পোর মাদার সেল থেকে তৈরি হলো স্পোর, এবং সেটা কি হলো না স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকলো। ফার্স্টে তো আমরা একটা স্পোরাঞ্জিয়াম আঁকি। ঠিক আছে, এটা ধরে নাও স্পোরাঞ্জিয়াম, এবং স্পোরাঞ্জিয়ামের মধ্যে এরকম প্রচুর স্পোর তৈরি হলো। স্পোরগুলো কি? স্পোরগুলো হচ্ছে সব হ্যাপ্লয়েড, এগুলো তোমরা জানো। এবং তারপরে এই স্পোরাঞ্জিয়ামের কী হবে? স্পোরাঞ্জিয়াম বিদীর্ণ হয়ে যাবে এবং সেখান থেকে স্পোর্সগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং এই স্পোর্সগুলো ছড়িয়ে যেখানে গিয়ে পড়বে সেখানে গিয়ে সে কী করবে? একটা হ্যাপ্লয়েড গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে। তোমরা সবাই জানো যে টেরিডোফাইটসরা হচ্ছে এমন একটা প্ল্যান্ট গ্রুপ যাদের ক্ষেত্রে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট বোথ আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে স্পোর থেকে কী তৈরি হবে? লেটস কনসিডার এটা হচ্ছে একটা স্পোর এসে পড়েছে, এটা হচ্ছে একটা স্পোর এবং স্পোরটা হচ্ছে হ্যাপ্লয়েড। এরপরে কী হবে? স্পোরের জার্মিনেশন হবে। স্পোরের কী হবে? জার্মিনেশন অফ স্পোর জার্মিনেট করে কী তৈরি করবে? একটা হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি তৈরি করবে। এই হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডিটাকে কী বলে? হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডিটাকে বলে শুধু থ্যালাস নয়, প্রোথ্যালাস। হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি ইন টেরিডোফাইটস মানে যেটা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি, এটাকে বলা হয় প্রোথ্যালাস। প্রোথ্যালাসটা তাহলে কি? প্রোথ্যালাসটা হচ্ছে গ্যামেটোফাইট এবং প্রোথ্যালাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ স্পোরোফাইট, এটা তোমরা জানো। এবারে প্রোথ্যালাস কেন বলছে? কারণ এদের যে এই গ্যামেটোফাইটের মধ্যে কিন্তু রুট, স্টেম, লিভস এগুলো ডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকে না, এটা খানিকটা থ্যালাসের মতোই থাকে। এবং আমরা জানি যে গ্যামেটোফাইটস হচ্ছে টেরিডোফাইটসদের ডমিনেন্ট ফেজ নয়, টেরিডোফাইটসদের স্পোরোফাইট হচ্ছে ডমিনেন্ট ফেজ। তাহলে এই যে প্রোথ্যালাস বা গ্যামেটোফাইটিক স্টেজ, এখানে রুট এবং লিভস, স্টেম এগুলো ডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকে না। এদের ক্ষেত্রে গ্যামেটোফাইটের মধ্যে কিছু রাইজয়েডস দেখতে পাওয়া যায়, গ্যামেটোফাইটদের ক্ষেত্রে। ঠিক আছে, গ্যামেটোফাইটদের ক্ষেত্রে এরকম রাইজয়েডস দেখতে পাওয়া যায়, মানে রুট লাইক স্ট্রাকচার বাট নট ট্রু রুটস। তাহলে ট্রু রুটসটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? ট্রু রুটসটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতে দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে রাইজয়েডস।
ওকে, এবারে দেখো গ্যামেটোফাইটের মধ্যে জেনারেলি রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা সেক্স অর্গানগুলো থাকে। এবারে যাদের ক্ষেত্রে হোমোস্পোরি দেখতে পাওয়া যায়, মানে যাদের ক্ষেত্রে সিঙ্গেল টাইপের স্পোর তৈরি হয়, তাদের ক্ষেত্রে সিঙ্গেল টাইপেরই গ্যামেটোফাইট তৈরি হবে। যাদের ক্ষেত্রে হোমোস্পোরি দেখতে পাওয়া যায় বা যারা হোমোস্পোরাস, তাদের ক্ষেত্রে সিঙ্গেল টাইপের গ্যামেটোফাইটই তৈরি হবে, এটাই ন্যাচারাল। এবারে এই সিঙ্গেল টাইপের গ্যামেটোফাইটের মধ্যেই দু ধরনের রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকে, মানে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান দুটোই এই সিঙ্গেল টাইপের গ্যামেটোফাইটের মধ্যে থাকে। এবারে যখন সিঙ্গেল টাইপের গ্যামেটোফাইটের মধ্যে বা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের মধ্যে মেল এবং ফিমেল দুটো রিপ্রোডাক্টিভ অর্গানই থাকে, তখন তাদের কি বলা হয়? এটা তোমরা আমি আগের মানে ব্রায়োফাইটের সময়, ব্রায়োফাইটটা পড়ানোর সময় আমি এটা বলেছিলাম। তাদের ক্ষেত্রে যে সমস্ত ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মেল এবং ফিমেল দুটো সেক্স অর্গান বা দুটো রিপ্রোডাক্টিভ অর্গানই থাকে, সেই সমস্ত ইন্ডিভিজুয়ালকে বলা হয় বাইসেক্সুয়াল বা মোনোএশিয়াস। ঠিক আছে, তাদেরকে বলা হয় মোনোএশিয়াস বা বাইসেক্সুয়াল। এবং যে সমস্ত ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মেল এবং ফিমেল দুটো আলাদা আলাদা রিপ্রোডাক্টিভ অর্গ্যান আলাদা আলাদা অর্গানিজমের মধ্যে থাকে, তাদেরকে বলা হয় ইউনিসেক্সুয়াল বা ডাইয়েশিয়াস। তাহলে যাদের ক্ষেত্রে হোমোস্পোরি দেখতে পাওয়া যায়, মানে যাদের ক্ষেত্রে সিঙ্গেল টাইপের স্পোর প্রডিউস হয়, তাদের ক্ষেত্রে কি দেখা যাবে? সিঙ্গেল টাইপের গ্যামেটোফাইট, এবং সিঙ্গেল গ্যামেটোফাইটের মধ্যেই মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান থাকবে। তাহলে এক্ষেত্রে এই গ্যামেটোফাইটের মধ্যেও কি হবে? এই একটা গ্যামেটোফাইটের মধ্যেই মেল সেক্স অর্গান থাকবে। এখানে এরকম মেল সেক্স অর্গান আমরা ধরে নিচ্ছি, এগুলো হচ্ছে মেল সেক্স অর্গান। এবং এই একটা গ্যামেটোফাইটের মধ্যেই ফিমেল সেক্স অর্গান থাকবে, এগুলো হচ্ছে ফিমেল সেক্স অর্গান। ঠিক আছে, তাহলে দেখো কি দাঁড়ালো, এগুলো হচ্ছে তোমার মেল সেক্স অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান। মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কি বলে? অ্যানথ্রিডিয়া, অ্যানথ্রিডিয়া। ঠিক আছে, মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলে অ্যানথ্রিডিয়া। এবং তার সাথে কি থাকবে? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানও থাকবে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কি বলা হয়? আর্কিগোনিয়া। ঠিক আছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় আর্কিগোনিয়া। ওকে, নাও তোমরা জানো যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান বা অ্যানথ্রিডিয়ার মধ্যে মেল গ্যামেট তৈরি হবে। মেল গ্যামেট হচ্ছে অ্যানথ্রোজয়েডস বা স্পার্মস বলা হয়, এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বা আর্কিগোনিয়ার মধ্যে ফিমেল গ্যামেটস তৈরি হবে। ফিমেল গ্যামেটসকে বলা হয় এগ। ওকে, তো লেটাস সি আমরা দেখবো যে কীভাবে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটটার প্রোডাকশন হচ্ছে। তো দু ধরনের রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান এবং আরেকটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তো আমরা এই সাইডটায় ফিমেলটা দেখবো, নিচের দিকটায় না, নিচের দিকটায় মেলটা দেখবো। এখানে এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এবং এখানে আমরা দেখছি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা আসলে কোথায় আছে? এই যে। ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা খানিকটা ফ্ল্যাস্কের মতো, ফ্ল্যাস্ক শেপড। ঠিক আছে, তো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটা খানিকটা ফ্ল্যাস্কের মতো এরকম। এটা আমরা ব্রায়োফাইটসের ক্ষেত্রেও দেখেছিলাম। এটাকে কি বলছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানটাকে? এটাকে বলে আর্কিগোনিয়া, আর্কিগোনিয়াম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এবং মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কি বলছে? অ্যানথ্রিডিয়াম, অ্যানথ্রিডিয়াম। ওকে, এবারে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে কি তৈরি হবে? ফিমেল গ্যামেট তৈরি হবে। লেট আস কনসিডার যে এটা হচ্ছে ফিমেল গ্যামেট, এটা হচ্ছে কি ফিমেল গ্যামেট, এবং এর নাম্বার অফ ক্রোমোসোম কী হবে? এন হবে। তাহলে এটা হয়ে গেল তোমার ফিমেল গ্যামেট।
মেল গ্যামেট বা এগ, ঠিক আছে। এবং এখানে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে কী গ্যামেট তৈরি হবে? মেল গ্যামেট তৈরি হবে, এবং মেল গ্যামেটগুলো ফ্ল্যাজেলেটেড হবে, মেল গ্যামেটগুলো ফ্ল্যাজেলেটেড হবে, এরকম প্রচুর মেল গ্যামেট তৈরি হবে এবং প্রচুর মেল গ্যামেট তৈরি হবে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে মেল গ্যামেটস। মেল গ্যামেটসে অ্যাপ্লয়েড হবে। মেল গ্যামেটসকে বলা হয় স্পার্ম বা অ্যানথ্রোজয়েডস। অ্যানথ্রোজয়েডস, ঠিক আছে। তাহলে মেল গ্যামেট তৈরি হচ্ছে এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে। মেল গ্যামেটসরা হচ্ছে কি মোটাইল, এবং মেল গ্যামেটসরা এই মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা তোমার অ্যান্থ্রিডিয়াম এটার মধ্যে থেকে বের হয়ে এরা ফিমেল গ্যামেট অবধি পৌঁছাবে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে প্রবেশ করবে এইভাবে। ওকে, আমরা ব্রায়োফাইটসের ক্ষেত্রে দেখেছিলাম যে এই যে ফিমেল গ্যামেটের অবধি পৌঁছাচ্ছে মেল গ্যামেটগুলো থ্রু ওয়াটার মিডিয়াম, মানে ওয়াটারের মধ্যে দিয়ে সুইমিং করে ফিমেল গ্যামেট অবধি পৌঁছাচ্ছিল মেল গ্যামেটগুলো। টেরিডোফাইটসের ক্ষেত্রেও জিনিসটা সেম। টেরিডোফাইটসের ক্ষেত্রেও মেল গ্যামেটসরা ফ্ল্যাজেলেটেড হয় এবং তারা ওয়াটার মিডিয়ামের থ্রু সুইম করে ফিমেল গ্যামেটস অবধি পৌঁছায়, মানে আর্কিগোনিয়াম অবধি পৌঁছায়, ঠিক আছে। তাহলে এখান থেকে এই স্পার্মগুলো বা অ্যানথ্রোজয়েডসগুলো ফিমেল গ্যামেট অবধি পৌঁছাবে কীভাবে? না সুইম করে থ্রু ওয়াটার মিডিয়াম। তাহলে এটা আমি লিখে দিচ্ছি এখানে, থ্রু ওয়াটার মিডিয়াম। এবং তোমরা অলরেডি জানো যখন মেল গ্যামেটসরা ওয়াটার মিডিয়ামের থ্রুতে ফিমেল গ্যামেটস অবধি পৌঁছায় বাই সুইমিং, এই ধরনের ফার্টিলাইজেশনকে বলা হয় জুডিওগ্যামি, ঠিক আছে। এটা আমি আগের ব্রায়োফাইটসের ক্ষেত্রেও বলেছিলাম, এখানেও সেম, এদেরকে বলা হয় জুডিওগ্যামি, ঠিক আছে। সেই জন্য অনেকে ব্রায়োফাইট এবং টেরিডোফাইট দুজনকেই অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম বলে থাকে। কিন্তু যেহেতু তোমাদের এনসিইআরটিতে শুধু ব্রায়োফাইটস সম্পর্কে ব্রায়োফাইটসেরই অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম বলা হয়েছে, তাহলে তোমরা এনসিইআরটিটাই ফলো করবে, কারণ নিটের ক্ষেত্রে এনসিইআরটি থেকেই কোশ্চেন আসে এবং সমস্ত কিছু এনসিইআরটিতেই যাচাই করা হয়। সুতরাং এক্ষেত্রে আমাদের এনসিইআরটিটা ফলো করাই বেটার হবে। কিন্তু যেহেতু টেরিডোফাইটসের ক্ষেত্রেও মেল গ্যামেটসরা ওয়াটারের থ্রুতেই ফিমেল গ্যামেটসের অবধি পৌঁছাচ্ছে, তাই এদের ক্ষেত্রেও ফার্টিলাইজেশনটা হচ্ছে জুডিওগ্যামিক ফার্টিলাইজেশন, এবং এদেরকেও টেরিডোফাইটসদেরও অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম বলা যেতে পারে। ওকে, তাহলে এক্ষেত্রে কী হলো যে মেল গ্যামেটসরা ফিমেল গ্যামেট অবধি পৌঁছালো থ্রু ওয়াটার মিডিয়াম, এবং ফিমেল গ্যামেটস অবধি পৌঁছানোর পরে এরা কী করবে? ফিমেল গ্যামেটসকে ফার্টিলাইজ করবে। মেল গ্যামেটস ফিমেল গ্যামেটসকে ফার্টিলাইজ করবে, অর্থাৎ ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন কোথায় হবে? ইনসাইড আর্কিগোনিয়াম। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্টিলাইজেশন কিন্তু এক্সটার্নাল নয়, ফার্টিলাইজেশন ইন্টারনাল, এবং সেটা আর্কিগোনিয়ামের মধ্যেই হচ্ছে। এবং এই ঘটনাগুলো ঠিক কোথায় ঘটছে? এই ঘটনাগুলো এই তোমার প্রোথ্যালাস বা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে ঘটছে, ঠিক আছে। এবং ফার্টিলাইজেশনের পরে কী তৈরি হবে? ফার্টিলাইজেশনের পরে তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট। দুটো হ্যাপ্লয়েড গ্যামেটস ছিল, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, তারা ফার্টিলাইজ করবে এবং ফার্টিলাইজেশনের পরে কী তৈরি হবে? ফার্টিলাইজেশনের পরে তৈরি হবে ডিপ্লয়েড জাইগোট। তাহলে ফার্টিলাইজেশন হলো, এখানে কি হলো তাহলে? ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হলো, এবং ফার্টিলাইজেশনটা কেমন টাইপের হলো? ফার্টিলাইজেশনটা হচ্ছে তোমার জুডিওগ্যামিক ফার্টিলাইজেশন, ঠিক আছে। এই জুডিওগ্যামি কেন বলছে? কারণ এক্ষেত্রে ফার্টিলাইজেশনের জন্য মেল গ্যামেটসরা ওয়াটার মিডিয়ামের থ্রুতে সুইম করে ফিমেল গ্যামেটস অবধি পৌঁছেছে, মানে জলের মধ্যে সাঁতার কেটে মেল গ্যামেটসরা ফিমেল গ্যামেট অবধি পৌঁছাচ্ছে, সেই জন্য এই ধরনের ফার্টিলাইজেশনকে বলা হয় জুডিওগ্যামি। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু মাথায় রাখবে। এরপরে দেখো, ফার্টিলাইজেশনের পরে এই তোমার আর্কিগোনিয়ামের মধ্যেই কী তৈরি হবে? এটা জাস্ট মেক দ্য আর্কিগোনিয়াম এগেইন। এটা ধরে নাও আর্কিগোনিয়াম। ফার্টিলাইজেশন হওয়ার পরে এই আর্কিগোনিয়ামের মধ্যে কী তৈরি হবে? জাইগোট তৈরি হবে। তাহলে ফার্টিলাইজেশনের পরে এখানে কী তৈরি হলো? এটা হয়ে গেল জাইগোট। এবং তোমরা সবাই জানো যে জাইগোট হচ্ছে স্পোরোফাইটিক জেনারেশনের বা ডিপ্লয়েড জেনারেশনের ফার্স্ট সেল, প্রথম সেল হচ্ছে জাইগোট। তাহলে এটা হয়ে গেল জাইগোট, এবং জাইগোটের নাম্বার অফ ক্রোমোজোম কত হবে? 2n। তাহলে এটা কি? এটা হচ্ছে জাইগোট।
ওকে, জাইগোট তৈরি হলো, এবং জাইগোট এর পরে কী হবে, ফার্দার ডিভাইড করবে এবং ডিভাইড করে এমব্রায়ো তৈরি করবে এবং আলটিমেটলি সেই এমব্রায়োটা ডেভেলপ করে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে। তো সেটা আমরা দেখবো। তাকে এখানে একটা পয়েন্ট এখানে আবার নোট করে নাও, জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইটিক জেনারেশন। ওকে, এবং জাইগোট অলওয়েজ ডিপ্লয়েড হয়। এখানে আমরা দেখলাম যে জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। এবং টোটাল ঘটনাটা কোথায় ঘটলো, এই যে প্রোথ্যালাসটা, এই যে আমরা প্রোথ্যালাসটা দেখছিলাম, এই প্রোথ্যালাসের মধ্যেই কিন্তু টোটাল ঘটনাটা ঘটলো। ঠিক আছে, তাহলে এরপরে কি হবে, জাইগোট থেকে আস্তে আস্তে এমব্রায়ো ডেভেলপ করবে। তাহলে আমরা এখানে আরেকবার প্রোথ্যালাসটাকে দেখব। দেখো এরপরে কি হচ্ছে, এরকম ছিল প্রোথ্যালাস, এরকম ছিল প্রোথ্যালাস। ঠিক আছে, এই প্রোথ্যালাসের মধ্যে জাইগোট তৈরি হয়েছিল এবং জাইগোট থেকে এরকমভাবে একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি আস্তে আস্তে ডেভেলপ করবে। এইভাবে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি, ফার্স্ট ইনিশিয়াল স্পোরোফাইটস এইভাবে তৈরি হবে এবং তার নিচে ট্রু রুটস এটা তৈরি হতে শুরু করবে স্পোরোফাইটসটার মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, স্পোরোফাইট is developed from জাইগোট, এবং এটা কোথায় হচ্ছে, টোটালটা আর্কিগোনিয়ামের মধ্যে হচ্ছে। এবং তারপরে কি হবে, সেই স্পোরোফাইটটাই আলটিমেটলি ডেভেলপ করে আমাদের যে স্পোরোফাইট যেটা আমরা দেখেছিলাম সবার ফার্স্টে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে থামবে। তার মানে কি, স্পোরোফাইটটা আবার ডেভেলপ করবে, সেই স্পোরোফাইটের মধ্যে আবার স্পোর তৈরি হবে, মানে স্পোরাঞ্জিয়ামের মধ্যে, স্পোরোফাইটের মধ্যে স্পোরাঞ্জিয়াম থাকবে, সেই স্পোরাঞ্জিয়ামের মধ্যে আবার স্পোর তৈরি হবে, সেই স্পোর আবার ফার্টিলাইজ করে প্রোথ্যালাস বা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে। গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে তোমার সেই সেম মেল গ্যামেট ফিমেল গ্যামেট তৈরি হবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করে জাইগোট থেকে আবার স্পোরোফাইট। এইটা হচ্ছে টোটাল লাইফ সাইকেল অফ টেরিডোফাইটস। কিন্তু এটা আমরা কাদের ক্ষেত্রে দেখলাম, হোমোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে দেখলাম। হোমোস্পোরাস কথার মানে কি, যে এই সমস্ত টেরিডোফাইটসদের ক্ষেত্রে একই টাইপের স্পোর তৈরি হচ্ছে, কোনো ডিফারেন্ট টাইপস এখানে দেখতে পাওয়া যায় না। এবং ফার্ন, যেটাকে আমরা মানে কমন টেরিডোফাইটস হিসেবে চিনি, ফার্নস, ঠিক আছে, তোমরা সবাই জানো যে টেরিডোফাইটস মানেই ফার্ন, এরকম একটা ব্যাপার। তো এই ফার্নসরা হচ্ছে কি হোমোস্পোরাস টাইপের টেরিডোফাইটস। এবং যখন হোমোস্পোরাস টেরিডোফাইটসরা স্পোর তৈরি করবে, সেই স্পোর থেকে যে গ্যামেটোফাইটটা তৈরি হবে, মানে এই প্রোথ্যালাসটা, এটা হবে মোনোএসিয়াস বা বাইসেক্সুয়াল। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ওই পয়েন্টটা এখানে লিখে নাও যে এই প্রোথ্যালাসটা কেমন হবে, মোনোএসিয়াস, ঠিক আছে, কিংবা বাইসেক্সুয়াল। ঠিক আছে, এটা কেন বলছি, কারণ এই প্রোথ্যালাসটার মধ্যেই মেল রিপ্রোডাক্টিভ অর্গানও থাকছে এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানও থাকছে। ওকে, এবার এনসিআরটিতে আমরা দেখব যে এনসিআরটিতে কী কী আছে। তো এনসিআরটিতে দেখা যাক, এনসিআরটির এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এবারে দেখো, এই অবধি আমাদের হয়েছিল। তো দেখো এবারে কি বলছে, যে যেটা তোমার প্রোথ্যালাসটা তৈরি হলো, মানে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হলো, সেটা কি ফ্রি লিভিং। এই পয়েন্টটি ইম্পর্টেন্ট, গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা হচ্ছে ফ্রি লিভিং মানে কি, ইন্ডিপেন্ডেন্ট। ফ্রি লিভিং মানে ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য স্পোরোফাইট। মোস্টলি ফটোসিনথেটিক হয়। ফটোসিনথেটিক মানে কি, তাদের মধ্যেও ক্লোরোফিল থাকে এবং তাদের থ্যালয়েড বডি হয়। থ্যালয়েড বডি মানে কি, থ্যালয়েড বডি মানে হচ্ছে নো ডিফারেন্সিয়েশন অফ রুট, শুট অ্যান্ড লিভস। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কারণ ফার্ন বা টেরিডোফাইটসদের ক্ষেত্রে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটাই হচ্ছে ডমিনেন্ট। ওকে, তাহলে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডিটা কেমন হবে, থ্যালয়েড। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এদের গ্যামেটোফাইটটা হচ্ছে থ্যালয়েড। তাহলে থ্যালয়েড গ্যামেটোফাইটস কল্ড প্রোথ্যালাস। তাহলে এই থ্যালয়েড গ্যামেটোফাইটসটাকে কী বলা হচ্ছে, প্রোথ্যালাস, যেটা আমরা অলরেডি দেখলাম। নাও দেখো, দিস গ্যামেটোফাইটস রিকোয়ার কুল, ড্যাম্প এবং সিডি প্লেসেস টু গ্রো। নাও বিকজ অফ দিস স্পেসিফিক রিস্ট্রিক্টেড রিকোয়ারমেন্ট, তাহলে এদের গ্যামেটোফাইটসটা জেনারেলি ঠান্ডা, ড্যাম্প এবং শেডি মানে ছায়াময়, যেখানে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না,
এরকম জায়গাতেই ভালো করে গ্রো করে। এবং এই যে স্পেসিফিক রেস্ট্রিক্টেড রিকোয়ারমেন্ট কেন? কারণ সমস্ত জায়গাটা তো আর এরকম নয়, এটা জেনারেলি ভেজা ভেজা, ঠিক আছে, আর্দ্র, এই সমস্ত জায়গায় এই ধরনের এনভায়রনমেন্ট পাওয়া যাবে এবং সেখানে গ্যামেটোফাইটসটা তৈরি হবে। তাহলে এই যে রেস্ট্রিক্টেড রিকোয়ারমেন্ট এবং দ্য নিড ফর ওয়াটার ফর ফার্টিলাইজেশন, এবং এদের ক্ষেত্রেও ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ফার্টিলাইজেশন। সেই জন্য এটাকে বলা হচ্ছে না জুডিওগ্যামিক ফার্টিলাইজেশন বা জুডিওগ্যামি, ঠিক আছে? কারণ কি, এদের ক্ষেত্রেও ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ফার্টিলাইজেশন। ওয়াটার কেন দরকার সেটা আমরা দেখলাম, যে এই মেল গ্যামেটসগুলো বা অ্যানথ্রোজয়েডসগুলো ফিমেল গ্যামেট অবধি পৌঁছাবে কী করে? থ্রু ওয়াটার মিডিয়াম। সেই জন্য কি বলছে, দ্য স্প্রেড অফ লিভিং টেরিডোফাইটস ইজ লিমিটেড অ্যান্ড রেস্ট্রিক্টেড টু এ ন্যারো জিওগ্রাফিক্যাল রিজিয়ন। তাহলে সমস্ত জায়গায় যে টেরিডোফাইটসটা তাহলে সাকসেসফুলি গ্রো করতে পেরেছে তা নয়, তারা জেনারেলি এরকম কিছু ড্যাপ শেডি প্লেসেই বেশি তৈরি হয়। কিন্তু কিছু কিছু টেরিডোফাইটস আছে যারা খুবই একটা ড্রাই এবং স্যান্ডি প্লেসেও দেখতে পাওয়া যায় কিছু কিছু টেরিডোফাইটসদের, সেটা সমস্ত টেরিডোফাইটস নয়। মেজরিটি টেরিডোফাইটস কোথায় থাকে? এরকম ড্যাম্প শেডি এবং ঠান্ডা আর্দ্র এরকম পরিবেশেই মেজরিটি টেরিডোফাইটসটা থাকে। এবং তার কারণ কি? কারণ এদেরও ফার্টিলাইজেশনের জন্য জলের প্রয়োজন হয়। তাহলে এখান থেকে একটা সেই স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 টাইপের বা অ্যাসেপশন রিজন টাইপের কোশ্চেন আসতে পারে। একটা অ্যাসেপশনে দিয়ে দিতে পারে যে টেরিডোফাইটস আর লিমিটেড টেরিডোফাইটস ইজ লিমিটেড অ্যান্ড রেস্ট্রিক্টেড টু ন্যারো জিওগ্রাফিক্যাল রিজিয়ন, এটা দিয়ে দিল অ্যাসেপশনে, এবং রিজনে দিয়ে দিল যে এইটা দ্য গ্যামেটোফাইটস রিকোয়ার কুল ড্যাম্প অ্যান্ড শেডি প্লেস টু গ্রো। তাহলে কী হবে? অ্যাসেপশন অ্যান্ড রিজন বোথ আর কারেক্ট, এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসেপশন। কিংবা এটাও দিয়ে দিতে পারে রিজনের ক্ষেত্রে যে টেরিডোফাইটস নিডস স্পেসিফিক রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট, ঠিক আছে, অ্যান্ড দ্য নিড ফর ওয়াটার ফর ফার্টিলাইজেশন, মানে টেরিডোফাইটসদেরও ফার্টিলাইজেশনের জন্য ওয়াটার দরকার, এটা রিজনে দিয়ে দিতে পারে। তাহলে সেক্ষেত্রেও সেম হবে, অপশান এ হবে আনসার, যেখানে কী হবে যে অ্যাসেপশন অ্যান্ড রিজন বোথ আর কারেক্ট এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসেপশন। তাহলে এখান থেকে একটা ওই অ্যাসেপশন রিজন টাইপের কোশ্চেন এই পয়েন্টটা থেকে আসতে পারে। তাহলে এই পয়েন্টটা ভালো করে তোমরা একটুখানি পড়ার সময় বুঝে বুঝে পড়বে। এরপরে দেখো কি বলছে, দ্য গ্যামেটোফাইটস বিয়ার মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গানস। তাহলে গ্যামেটোফাইটসের মধ্যে কী থাকবে? মেল এবং ফিমেল সেক্স অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গান থাকবে। মেল সেক্স অর্গানকে বলা হয় অ্যান্থ্রিডিয়া, যেটা আমরা দেখলাম অলরেডি দেখেছি ছবিতে, এবং ফিমেল সেক্স অর্গানকে বলা হয় আর্কিগোনিয়া। মেল সেক্স অর্গানের মধ্যে মানে অ্যান্থ্রিডিয়ার মধ্যে মেল গ্যামেটস বা অ্যান্থ্রোজয়েডস তৈরি হবে, ফিমেল সেক্স অর্গানের মধ্যে এক্স তৈরি হবে। এর পরের লাইনটা দেখো, যে ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সফার অফ অ্যান্থ্রোজয়েডস। ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সফার অফ অ্যান্থ্রোজয়েডস, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ওয়াটার দরকার হয় বলেই এটাকে বলা হয় জুডিওগ্যামিক ফার্টিলাইজেশন। দ্য মেল গ্যামেটস রিলিজড ফ্রম দ্য অ্যান্থ্রিডিয়া। তাহলে মেল গ্যামেটসদের অ্যান্থ্রিডিয়া থেকে রিলিজ করে দেওয়া হয় ওয়াটারের মধ্যে, এবং তারা ওয়াটারের মাধ্যমে সুইম করে তারা আর্কিগোনিয়াম অবধি পৌঁছায়, বুঝে গেল? এবং আর্কিগোনিয়ামের মধ্যে ঢুকে তারা এগকে ফার্টিলাইজ করে। এরপরে কি বলছে, ফিউশন অফ মেল গ্যামেট উইথ দ্য এগ প্রেজেন্ট ইন দ্য আর্কিগোনিয়াম রেজাল্ট ইন ফর্মেশন অফ জাইগোট, যেটা আমরা দেখলাম। তাহলে মেল গ্যামেট বা অ্যান্থ্রোজয়েডস ফিমেল গ্যামেট বা এগ ফার্টিলাইজ করে কী তৈরি করে? জাইগোট। জাইগোটটা কেমন হয়ে যাবে? তাহলে ডিপ্লয়েড। জাইগোট thereafter produce a multicellular well differentiated sporophyte। তাহলে জাইগোট ডেভেলপ করে কি তৈরি করবে? স্পোরোফাইট তৈরি করবে। এবং স্পোরোফাইট ইজ দ্য ডমিনেন্ট ফেজ। স্পোরোফাইট হচ্ছে ডমিনেন্ট ফেজ ইন দ্য টেরিডোফাইটস। টেরিডোফাইটসের ক্ষেত্রে স্পোরোফাইট হচ্ছে ডমিনেন্ট, এটা তোমরা অলরেডি জানো। এরপরের পয়েন্টগুলো দেখো, এইবারে আমরা ভেরি ইম্পর্টেন্ট এরিয়ার মধ্যে ঢুকছি। কি বলছে, ইন মেজরিটি অফ দ্য টেরিডোফাইটস অল দ্য স্পোর্স আর সিমিলার কাইন্ডস। তাহলে মেজরিটি টেরিডোফাইটসদের ক্ষেত্রে মানে মোস্ট অফ দ্য টেরিডোফাইটস কী তৈরি করে? সিমিলার কাইন্ডের স্পোর তৈরি করে, মানে একই টাইপের, একই রকম সাইজ, একই রকম শেপ এবং একই রকম ফাংশনস যুক্ত স্পোরোফাইটসকে তৈরি করে। তো সিমিলার কাইন্ডস অফ সিমিলার কাইন্ডস অফ স্পোর্স তৈরি করে। তাহলে মেজরিটি অফ দ্য টেরিডোফাইটস প্রডিউস সিমিলার কাইন্ডস অফ স্পোর্স, ঠিক আছে? মানে স্পোরগুলোর সমস্ত স্পোরের সাইজ, শেপ এবং ফাংশন সেম, এমনই স্পোর তৈরি করে। এবং সাচ প্ল্যান্টস আর কল্ড হোমোস্পোরাস প্ল্যান্টস। ওকে, তাহলে যে সমস্ত টেরিডোফাইটসরা একই টাইপের স্পোর প্রডিউস করে তাদেরকে বলা হয় হোমোস্পোরাস। এটা আমরা অলরেডি দেখেছি, এই যে হোমোস্পোরাস। তাহলে হোমোস্পোরাস কী করবে? সিঙ্গেল টাইপের স্পোর তৈরি করবে। সিঙ্গেল টাইপের স্পোর মানে কি? যে সমস্ত স্পোর একই টাইপের, সিমিলার টাইপের। ওকে, তাহলে হোমোস্পোরাস, এদেরকে বলা হয় হোমোস্পোরাস। এবং এই প্রসেসটাকে বলে হোমোস্পোরি। এই প্রসেসটাকে বলে কি? হোমোস্পোরি।
স্পোরি। ওকে, এবং ফার্ন হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ হোমোস্পোরাস বা হোমোস্পোরি। নেক্সট কি বলছে দেখো, জেনেরা লাইক স্ল্যাজিনেলা এবং স্যালভিনিয়া এই ধরনের টেরিডোফাইটসগুলো টু কাইন্ডস অফ স্পোর তৈরি করে, মানে দুই ধরনের স্পোর তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কারা দুই ধরনের স্পোর তৈরি করে? স্ল্যাজিনেলা এবং স্যালভিনিয়া, এটা দুই ধরনের স্পোর তৈরি করে। একটা হচ্ছে ম্যাক্রোস্পোর বা লার্জ স্পোর, তাহলে একটা স্পোরের সাইজ হচ্ছে বড়, তাই জন্য তাদেরকে বলা হয় ম্যাক্রোস্পোর, এবং আরেকটা হচ্ছে মাইক্রোস্পোর বা ছোট স্পোর। তাহলে স্ল্যাজিনেলা বা স্যালভিনিয়ার মতো টেরিডোফাইটসরা দু ধরনের স্পোর তৈরি করে, একটা হচ্ছে লার্জ ইন সাইজ, দ্যাট ইজ কল্ড ম্যাক্রোস্পোর, এবং আরেকটা হচ্ছে স্মল ইন সাইজ, সেটা হচ্ছে মাইক্রোস্পোর, এবং এদের ফাংশনও ডিফারেন্ট। এই ধরনের টেরিডোফাইটস যারা দুটো আলাদা আলাদা টাইপের স্পোর তৈরি করছে তাদেরকে বলা হয় হেটেরোস্পোরাস। ঠিক আছে, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করিনি, যেটা আমরা ফার্স্টে বলেছিলাম যে হেটেরোস্পোরাসটা পরে দেখব, তো সেই হেটেরোস্পোরাসটাই আমরা এখন দেখব। হোমোস্পোরাসটা আমাদের অলরেডি দেখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে কিছু টেরিডোফাইটস এমন রয়েছে যারা দুটো আলাদা আলাদা টাইপের স্পোর তৈরি করছে। দেখো এই যে লেখা রয়েছে টু টাইপ অফ স্পোর্টস, এদেরকে বলা হয় হেটেরোস্পোরাস টেরিডোফাইটস, এবং এই ধরনের যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় হেটেরোস্পোরি। ওকে, এবং এর বিশেষ এক্সাম্পল কী লেখা রয়েছে এনসিআরটিতে? স্ল্যাজিনেলা এবং স্যালভিনিয়া। ভেরি ইম্পর্টেন্ট, দুটো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যে স্ল্যাজিনেলা এবং স্যালভিনিয়া হচ্ছে হেটেরোস্পোরাস এবং ফার্ন হচ্ছে হোমোস্পোরাস। নাও এরপরে দেখো, দ্য মেগাস্পোর্স অ্যান্ড মাইক্রোস্পোর্স জার্মিনেট অ্যান্ড গিভ রাইস টু ফিমেল অ্যান্ড মেল গ্যামেটোফাইটস রেসপেক্টিভলি। এইবারে আমরা এখান থেকে দেখব। সো লেটস গো টু দ্যাট পেজ। তাহলে আমাদের হোমোস্পোরাস সম্পর্কে তো হয়ে গেল, এইবারে এটা হচ্ছে হেটেরোস্পোরাস। তো হেটেরোস্পোরাসটাকে আমরা আলাদা করে এখানে দেখব। তো লেট আস সি হেটেরোস্পোরাস টেরিডোফাইটস। ওকে, হেটেরোস্পোরাসদের ক্ষেত্রে কী দেখা যায়? এদের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম থাকবে, এরকম স্পোরাঞ্জিয়াম থাকবে। এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে দু ধরনের স্পোর তৈরি হবে। এগুলো ধরে নাও স্পোরাঞ্জিয়ামের মধ্যে রয়েছে। ঠিক আছে, এটা তাহলে কি স্পোরাঞ্জিয়ামটা জেনারেলি কোথাও কিসে থাকে আরেকবার বলে দিচ্ছি, যে বিশেষ কিছু লিফ লাইক স্ট্রাকচার বা লিফ লাইক অ্যাপেঞ্জেস, তার মধ্যে স্পোরাঞ্জিয়ামগুলো থাকে, সেই লিফটাকে বলা হয় স্পোরোফিলস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই লিফ লাইক স্ট্রাকচারটা অনেকটা কম্প্যাক্ট হয়ে গিয়ে একটা কোনের মতো স্ট্রাকচার বা কোন লাইক স্ট্রাকচার, কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে, যাকে কী বলা হয়? কোনস বলা হয়, কিংবা স্ট্রোবিলাই বলা হয়। এটা ইকুইসিটামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অলরেডি এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এক্ষেত্রে দেখো হেটেরোস্পোরাসদের ক্ষেত্রে এরকম স্পোরাঞ্জিয়াম থাকবে, স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর তৈরি হচ্ছে, দু ধরনের স্পোর তৈরি হবে। স্পোরাঞ্জিয়ামের মধ্যে দু ধরনের স্পোর তৈরি হবে, একটা হচ্ছে কি ম্যাক্রোস্পোর মানে লার্জ স্পোর, আর একটা কি মাইক্রোস্পোর মানে স্মল স্পোর। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যাক্রোস্পোর। ঠিক আছে, ম্যাক্রোস্পোরও বলা হয়, কিংবা এটাকে মেগাস্পোরও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লার্জ এবং লার্জ স্পোর। ঠিক আছে, এবং এটাকে মেগাস্পোরও বলা যেতে পারে। ঠিক আছে, আর একটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোস্পোর, মাইক্রো কিংবা স্মল স্পোর, এবং এইটাকে বলছে হেটেরোস্পোরাস কন্ডিশন বা হেটেরোস্পোরি। এবারে ম্যাক্রোস্পোরটা জার্মিনেট করবে, দুটো স্পোরই জার্মিনেট করবে, আলটিমেটলি দুটো স্পোরই জার্মিনেট করবে। এখানেও জার্মিনেশন হবে এবং এখানেও জার্মিনেশন হবে। ওকে, এবং জার্মিনেশন করার পরে কি হবে দেখো, জার্মিনেশনের পরে ম্যাক্রোস্পোর থেকে কি তৈরি হবে? ফিমেল গ্যামেটোফাইট, এবং মাইক্রোস্পোর থেকে কি তৈরি হবে? মেল গ্যামেটোফাইট। এখানেই আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি হোমোস্পোরাস এবং হেটেরোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে। হোমোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে সিঙ্গেল টাইপের স্পোর তৈরি হয়েছিল, এবং সেই একটা স্পোর থেকে একটা প্রোথ্যালাস বা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হয়েছিল। সেই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যেই ফিমেল এবং মেল দু ধরনের রিপ্রোডাক্টিভ অর্গ্যানই ছিল।
সেই জন্য আমরা তাদেরকে বলেছি মোনোএশিয়াস বা বাইসেক্সুয়াল, মানে একটা প্ল্যান্ট বডির মধ্যেই দু টাইপের সেক্স অর্গান প্রেজেন্ট রয়েছে। কিন্তু হেটেরোস্পোরাসদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো ডিফারেন্ট টাইপের স্পোর তৈরি হচ্ছে এবং দুটো ডিফারেন্ট টাইপের স্পোর থেকে দুটো ডিফারেন্ট টাইপের তোমার গ্যামেটোফাইট প্রোডাকশান হচ্ছে। একটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটটা কী তাহলে? এমন একটা প্ল্যান্ট বডি যার মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকবে। আর একটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইটটা কি? মেল গ্যামেটোফাইটটা হচ্ছে এমন একটা প্ল্যান্ট বডি যার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানই থাকবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালস হ্যাভিং সিঙ্গেল টাইপ অফ রিপ্রোডাক্টিভ অর্গ্যান, একই ধরনের রিপ্রোডাক্টিভ অর্গ্যানযুক্ত ইন্ডিভিজুয়াল, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ডাইওয়েশিয়াস। এদেরকে বলা হয় ডাইওয়েশিয়াস কিংবা ইউনিসেক্সুয়াল অর্গানিজমস। ঠিক আছে, তাহলে হোমোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে গ্যামেটোফাইটটা কি? মোনোএশিয়াস। আর হেটেরোস্পোরাস টেরিডোফাইটদের ক্ষেত্রে গ্যামেটোফাইটটা কি? ডাইওয়েশিয়াস বা ইউনিসেক্সুয়াল গ্যামেটোফাইটস। খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, অনেকবার পরীক্ষায় এসছে অলরেডি এবং এটা পরীক্ষায় আসতে পারে তোমাদের। খুবই গুরুত্ব দিয়ে এটা মনে রাখবে যে হেটেরোস্পোরাসদের ক্ষেত্রে গ্যামেটোফাইট হচ্ছে ডাইওয়েশিয়াস। তাহলে ডাইওয়েশিয়াস গ্যামেটোফাইটস কিংবা এটাকে বলা হয় ইউনিসেক্সুয়াল গ্যামেটোফাইটস। ওকে, ইউনিসেক্সুয়াল গ্যামেটোফাইটস খুবই ইম্পর্টেন্ট পয়েন্টটা, যে হোমোস্পোরাস এবং হেটেরোস্পোরাসদের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেটোফাইটের মধ্যে মেল গ্যামেট তৈরি হবে। এবারে এখানে একটা টুইস্ট আছে, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। খুবই ইন্টারেস্টিং এবং কমপ্লিকেটেড, তাই অ্যাটেনশান দাও এবং অ্যাটেনশান দিয়ে দেখো। তাহলে আমরা কি দেখেছিলাম আরেকবার, এবার ছবিটা ভালো করে দেখো, যে এটা হচ্ছে তোমার স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি, মানে মেইন প্ল্যান্ট বডি। ঠিক আছে, তার নিচে কি থাকবে? রাইজয়েডস রয়েছে এরকমভাবে, রাইজয়েডস বলছি, ট্রু রুটস রয়েছে। রাইজয়েডস থাকে না, ব্রায়োফাইটসদের ক্ষেত্রে রাইজয়েডস থাকে, টেরিডোফাইটসদের ক্ষেত্রে ট্রু রুটস রয়েছে। এবং এখানে কি থাকবে? লিফ থাকছে, ট্রু লিফ থাকছে। ঠিক আছে, এটা থাকছে। লিফগুলো ছোটো ছোটো করে এঁকে দিই, তাহলে দেখতে ভালো লাগবে না। ওকে, তো এরকমভাবে লিপসগুলো রয়েছে। এটা হচ্ছে কিন্তু স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। এটা কেন আঁকছি তোমরা ভাবছো যে এখন আবার স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা কেন আঁকছে? এখন তো তোমার গ্যামেটোফাইটের কথা হচ্ছিল, তাহলে স্পোরোফাইট কোথা থেকে আসলো এটা আমরা দেখবো এক্ষুনি দেখবো। ঠিক আছে, যে স্পোরোফাইটটা কেন আঁকছে। তাহলে স্পোরোফাইটের মধ্যে বিশেষ কিছু স্ট্রাকচার থাকে, মানে বিশেষ কিছু লিফ লাইক স্ট্রাকচার থাকে। ধরে নাও এইটা, যার মধ্যে কি হচ্ছে? স্পোরাঞ্জিয়ামগুলো থাকছে। এই লিফ লাইক স্ট্রাকচারের মধ্যেই স্পোরাঞ্জিয়ামগুলো থাকছে। ঠিক আছে, এবারে দেখো ভালো করে, এটাই হচ্ছে সেই লিফ লাইক স্ট্রাকচারটা যার মধ্যে স্পোরাঞ্জিয়ামটা থাকছে এবং সেই স্পোরাঞ্জিয়ামের মধ্যেই স্পোর তৈরি হয়েছে এবং সেই স্পোর থেকে গ্যামেটোফাইট তৈরি হয়েছে। তাহলে লেট আস কনসিডার যে এটার মধ্যেই এখানে ধরে নাও এখানে তোমার মেগাস্পোরটা বা ম্যাক্রোস্পোরটা ছিল এবং এখানে তোমার মাইক্রোস্পোরটা ছিল। ধরে নেওয়া যাক এরকম পাতাই থাকে, তো ধরে নেওয়া যাক এবারে মাইক্রোস্পোর তো রিলিজ হয়ে যায়, কিন্তু মেগাস্পোর এখানেই থাকে। ইম্পর্টেন্ট পয়েন্টটা বোঝো, মেগাস্পোরটা এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যেই থাকে। এটা হচ্ছে মেগাস্পোর এবং এই মেগাস্পোরটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যেই থাকে, এখান থেকে রিলিজ হয় না। ভালো করে দেখো পয়েন্টটা, হেটেরোস্পোরদের ক্ষেত্রে কী কী হচ্ছে। মেগাস্পোরটা কিন্তু রিলিজ হচ্ছে না, মেগাস্পোরটা এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে থেকেই জার্মিনেট হয়। মেগাস্পোরটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির মধ্যে থেকেই জার্মিনেট হয় এবং যে ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হবে, মেগাস্পোরটা জার্মিনেট করে যে ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হবে, এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট যেটা মেগাস্পোরটা জার্মিনেট করে তৈরি হয়েছে। ছবিটাকে একদম লিটারালভাবে ভেবো না, এটা আমরা একটা হাইপোথেটিক্যাল ছবি আঁকছি, কিন্তু ঘটনাটা এইভাবেই ঘটছে। এটা হচ্ছে গিয়ে তোমার ফিমেল গ্যামেটোফাইট যেটা মেগাস্পোরটাকে জার্মিনেট করেই তৈরি হয়েছে, সেটা এই স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির উপরেই থাকে, স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি থেকে ডিট্যাচ হয়ে যায় না। তাহলে কিছু সময়ের জন্য তোমার মেগাস্পোর
এবং মেগাস্পোর থেকে জার্মিনেট হয়ে যাওয়া ফিমেল গ্যামেটোফাইট এটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির উপরেই থাকে, স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি থেকে ডিট্যাচ হয়ে যায় না। ভালো করে দেখো। এইবারে নেক্সট কি হবে, এই যে আমার দেখতে পাচ্ছি যে মেগাস্পোর থেকে জার্মিনেট হয়ে যাওয়া ফিমেল গ্যামেটোফাইটে যেটা দেখা যাচ্ছে, এই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান থাকবে। এখানেই ধরে নিচ্ছি আমরা যে এইটা হচ্ছে তোমার, কীভাবে আঁকা যায়, এইটা হচ্ছে তোমার সেই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানটা, যেটা ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই তৈরি হয়েছে। দেখো ফিমেল গ্যামেটোফাইটটা কোথায় রয়েছে, স্পোরোফাইটের উপরেই রয়েছে, স্পোরোফাইট থেকে কিন্তু ডিট্যাচ হয়ে যায়নি। আর এটা কি আঁকছি এখন, এটা হচ্ছে তোমার সেই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানটা, যেটা ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে রয়েছে। আর এখান থেকে আমরা দেখেছিলাম যে মাইক্রোস্পোর ডিট্যাচ হয়ে গেছে, এটা হচ্ছে মাইক্রোস্পোর ডিট্যাচ হয়ে গেছে। মাইক্রোস্পোর ডিট্যাচ হয়ে গিয়ে তোমরা ধরে নাও যেটা হচ্ছে তোমার মেল গ্যামেটোফাইট তৈরি হয়েছে মাইক্রোস্পোর ডিট্যাচ হয়ে গিয়ে, এটা ধরে নাও মেল গ্যামেটোফাইট। ওকে, মেল গ্যামেটোফাইট, এবং মেল গ্যামেটোফাইটের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান তৈরি হয়েছে। ধরুন এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান, এইভাবেই যদিও তৈরি হয় না কিন্তু তবুও আমরা হাইপোথেটিক্যালি ধরছি। এবং মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান থেকে কী তৈরি হবে, মেল গ্যামেট বেরোচ্ছে, এগুলো ধরে নাও মেল গ্যামেট একটা, এবং মেল গ্যামেটগুলো ফিমেল গ্যামেটকে এসে ফার্টিলাইজ করবে, সেটা তো আমরা জানি। তাহলে এইটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট এবং তার মধ্যে থাকা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানের মধ্যে এগ তৈরি হবে। লেট আস কনসিডার যে এইটা হচ্ছে এগ, এটা কি, এটা হচ্ছে এগ। ওকে, এবার এখানে রয়েছে তোমার মেল গ্যামেট। মেল গ্যামেটগুলো এখানে এসে একটি ফার্টিলাইজ করলো, ঠিক আছে। এইবারে ফার্টিলাইজেশনের পরে কী তৈরি হবে, জাইগোট তৈরি হবে। তাহলে এখানে আমরা ব্যাপারগুলোকে একটু একটু করে মার্ক করে নিই। ফার্স্টে দেখো কী কী ঘটনা ঘটলো। এটা হচ্ছে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি, স্পোরোফাইট। এটা হচ্ছে কি স্পোরোফাইলসের মধ্যে থাকছে, এটা হচ্ছে তোমার মাইক্রোস্পোর, এটা হচ্ছে তোমার মেগাস্পোর, জার্মিনেট করে এখানে তৈরি হয়েছে ফিমেল গ্যামেটোফাইটকে বলা হয় আর্কিগোনিয়াম। ফিমেল গ্যামেটোফাইটকে নয়, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা আর্কিগোনিয়াম, এটা স্লিপ অফ টাং হয়ে গেছে। তো ফিমেল গ্যামেটোফাইট, এবং এটা হচ্ছে তোমার মেল গ্যামেটোফাইট। মেল গ্যামেটোফাইটের মধ্যে রয়েছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান বা অ্যানথ্রিডিয়া বা মেল গ্যামেটোফাইট, এবং মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এবং মেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে তৈরি হয়েছে মেল গ্যামেট। এগুলো হচ্ছে মেল গ্যামেট বা অ্যানথ্রোজয়েডস। ওকে, আর এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে কে থাকছে, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এই ফ্ল্যাশ শেপ যেটা দেখতে পাচ্ছি সেটা কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বা আর্কিগোনিয়ার মধ্যে তৈরি হয়েছে ইয়েলো কালারের, যেটা দেখা যাচ্ছে আর্কিগোনিয়ার মধ্যে তৈরি হয়েছে ইয়েলো কালারের এই ফিমেল গ্যামেট। এইটা ফিমেল গ্যামেট কি বলছে, এগ, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম। আরেকবার আমি রিকল করে দিচ্ছি, দেখো ব্যাপারটা যেহেতু খুবই কমপ্লিকেটেড। তাহলে স্পোরোফাইট রয়েছে, স্পোরোফাইটের মধ্যে রয়েছে স্পোরোফাইলস হচ্ছে বিশেষ কিছু লিফ লাইক অ্যাপেঞ্জেস যার মধ্যে স্পোর তৈরি হয়। এবারে স্পোরোফাইলসের মধ্যেই তৈরি হচ্ছে মেগাস্পোর এবং মাইক্রোস্পোর, দুটো আলাদা টাইপের স্পোর। যেহেতু দুটো আলাদা টাইপের স্পোর তৈরি হয় তাই এদেরকে বলা হয় হেটেরোস্পোরাস।
মেগাস্পোর জার্মিনেট করে ফিমেল গ্যামেটোফাইট তৈরি করে, মাইক্রোস্পোর জার্মিনেট করে মেল গ্যামেটোফাইট তৈরি করে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মাইক্রোস্পোর তো স্পোরোফাইলস থেকে রিলিজ হয়ে যায় এবং রিলিজ হয়ে গিয়ে মেল গ্যামেটোফাইট তৈরি করে জার্মিনেট করে, কিন্তু মেগাস্পোর স্পোরোফাইলসের উপরেই থাকে, মানে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতেই থাকে, স্পোরোফাইলস থেকে সেটা ডিট্যাচ হয়ে যায় না। মেগাস্পোর স্পোরোফাইলসের মধ্যে থেকেই জার্মিনেট করে এবং মেগাস্পোর স্পোরোফাইটের মধ্যে থেকেই ফিমেল গ্যামেটোফাইটকে প্রডিউস করে। ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান আর মেল গ্যামেটোফাইটের মধ্যে রয়েছে মেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান। মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় অ্যানথ্রিডিয়া, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় আর্কিগোনিয়া। মেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে কি তৈরি হবে? মেল গ্যামেটস বা অ্যানথ্রোজয়েডস, আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে তৈরি হয়েছে ফিমেল গ্যামেট বা এগ। ওকে, এখানে যে ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইটটা কিন্তু স্পোরোফাইট থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে না। এটা কাদের ক্ষেত্রে হচ্ছে? হেটারোস্পোরাস টেরিডোফাইটসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ফিমেল গ্যামেটোফাইটটা কিন্তু স্পোরোফাইটের মধ্যেই রয়েছে এবং এই ফিমেল গ্যামেটোফাইটে স্পোরোফাইটের মধ্যে থাকা অবস্থাতেই মেল গ্যামেটস এসে ফিমেল গ্যামেটসকে ফার্টিলাইজ করছে। তাহলে এই ঘটনাটা কি ঘটছে? এটা ঘটছে ফার্টিলাইজেশন। বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার? এবারে দেখো, এটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার। এই ব্যাপারে তোমাদের ক্লিয়ার করতে সময়ও লাগতে পারে, বুঝতে অসুবিধাও হতে পারে। তোমাদের যদি কারোর কোনো এই ব্যাপারে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? সেটা আমি আবার তোমাদের যত যত ডাউট থাকবে সেগুলো ক্লিয়ার করে দেবো। এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই। ব্যাপারটা ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং এবারে দেখতে হবে। এইবারে বলবো যে কেন ইন্টারেস্টিং। তাহলে এই সমস্ত ঘটনাগুলো ঘটলো। আমরা এখানে ছোট করে স্প্রোফাইলসটাকে এঁকে নিই। দেখো, এখানে ছোট করে স্প্রোফাইলসের ওই জায়গাটাকে, মানে ওই পাতাটাকে এঁকে নিই। এই পাতাটা ছিল, ঠিক আছে? এটা হচ্ছে সেই স্প্রোফাইলসটা যার মধ্যে তোমার ওই স্পোরগুলো ছিল এবং এখানেই আমরা দেখেছিলাম কি ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হয়েছে। এই যে এটাই আমরা দেখেছিলাম যে এখানেই ফিমেল গ্যামেটোফাইটটা এইভাবে তৈরি হয়েছে। ওকে, তো এটা হচ্ছে তোমার ফিমেল গ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে ছিল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে কী বলে? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় আর্কিগোনিয়াম। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে তৈরি হয়েছিল এগ। আমরা যেটা দেখলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে তৈরি হয়েছিল এগ এবং এগকে এসে এখানে ফার্টিলাইজ করেছে অ্যানথ্রোজয়েডস বা মেল গ্যামেটস। ওকে, এইবারে দেখো যে এগকে ফার্টিলাইজ করার পরে কি তৈরি হবে? ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। তাহলে এগ ফার্টিলাইজ হয়ে কি তৈরি করবে? ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। তাহলে এটা হচ্ছে কি জাইগোট, ঠিক আছে? এটা হচ্ছে ডিপ্লয়েড জাইগোট 2n। এটা হচ্ছে 2n জাইগোট। ওকে, এই পিঙ্ক কালারের এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাইগোট। তাহলে জাইগোটটা কোথায় তৈরি হলো? জাইগোটটা ফিমেল গ্যামেটোফাইটের ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যেই তৈরি হলো। কিন্তু পয়েন্ট যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ফিমেল গ্যামেটোফাইটটা কোথায় আছে? ফিমেল গ্যামেটোফাইটটা এখনও স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতেই রয়েছে। ওকে, প্ল্যান্ট বডির সাথে অ্যাটাচড অবস্থায় রয়েছে। সেই অবস্থাতেই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে জাইগোট তৈরি হলো। তাহলে এটা আমরা কি দেখলাম? এটা কি? এটা হচ্ছে তোমার জাইগোট। ওকে, ডিপ্লয়েড জাইগোট। এইবারে এই জাইগোটটা কি করবে? জাইগোটটা ডেভেলপ করবে এবং জাইগোটটা ডেভেলপ করে এমব্রায়ো ফর্মেশন হবে। ঠিক আছে, জাইগোটটা ডেভেলপ করে কি তৈরি হবে? এমব্রায়ো তৈরি হবে। এখানে আমরা যদি দেখি একটা ছোট ইয়ে দিয়ে যে জাইগোটটা কিসে পরিণত হবে? জাইগোটটা এমব্রায়ো পরিণত হবে। ঠিক আছে, এরকম স্পোরোফাইটের পাতা, তার মধ্যেই ফিমেল গ্যামেটোফাইট, থাকছে, কারণ এখানে রয়েছে, এবং ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই জাইগোটের প্রোডাকশান হয়েছে এবং তার মধ্যেই এমব্রায়ো, জাইগোটটা আস্তে আস্তে ডেভেলপ করে এমব্রায়ো তৈরি করবে। ঠিক আছে, এবং জাইগোট থেকে এখানে তাহলে আলটিমেটলি কী তৈরি হবে? এখানে এমব্রায়ো তৈরি হবে। ধরে নাও এটা হচ্ছে এমব্রায়ো, না এমব্রায়ো বাইরে হবে না, এটা হচ্ছে এমব্রায়ো। ওকে, তাহলে জাইগোট থেকে আলটিমেটলি কী তৈরি হলো? এখানে এইভাবে এমব্রায়ো তৈরি হলো।
এমব্রায়ো মানে ভ্রূণ, ঠিক আছে, এমব্রায়ো। এবং তারপরে কি হবে, তারপরে দেখো, তারপরে এই এমব্রায়োটা মানে ফিমেল গ্যামেটোফাইট শুদ্ধ স্পোরোফাইট থেকে ডিট্যাচ হয়ে যাবে। ডিট্যাচ হয়ে গিয়ে আলটিমেটলি এই এমব্রায়োটা এখানে, এই এমব্রায়োটা বড় হবে এবং বড় হয়ে আরেকটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি করবে এরকম, মানে এমব্রায়োটা ডেভেলপ করে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিটা তৈরি হবে। এইটা হচ্ছে নিউ স্পোরোফাইট, নিউ স্পোরোফাইট। এখানে এরকম ছোটো ছোটো পাতার মতো অ্যাপেন্ডেজ থাকবে, পাতার মতো নয়, এগুলো হচ্ছে ট্রু লিফি থাকবে, ঠিক আছে। এবারে তোমরা ভাবছো যে এত কমপ্লিকেটেড করার তাহলে ব্যাপারটা দরকার কী ছিল, এত কমপ্লিকেশন কেন এক্ষেত্রে, সেটা আমি বলবো। তো এই স্পোরোফাইটের মধ্যেই আবার তোমার এরকম স্পোরাঞ্জিয়াম থাকবে এবং সেখান থেকে আবার এই ঘটনাটা সাইক্লিক্যালি হতে থাকবে। তাহলে এত কমপ্লিকেশন এখানে কেন হলো? এখানে ব্যাপারটা হচ্ছে যে এই ফিমেল গ্যামেটোফাইটটা কেন স্পোরোফাইটের সাথেই অ্যাটাচড অবস্থায় থাকলো, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সিড প্রোডাকশান বা বীজ তৈরির দিকে এক ধাপ এগোনো, বীজ তৈরির পথে এক ধাপ এগোনো। বীজটা আসলে কি, যে সিড, সিড যেটা আমরা বলছি যে বীজযুক্ত গাছ, বীজযুক্ত উদ্ভিদ, মানে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম যাদের ক্ষেত্রে বীজ তৈরি হয়, এবং অ্যাঞ্জিওস্পার্ম যারা হচ্ছে কি একদম অ্যাডভান্স প্ল্যান্টস, যেমন এই আম কাঁঠাল যেগুলো তোমরা দেখো, এদের ক্ষেত্রে শুধু বীজ নয়, বীজের সাথে সাথে ফলও তৈরি হয়, ঠিক আছে। এগুলো তোমরা দেখছি এরা হচ্ছে কি উন্নত উদ্ভিদ, কিন্তু এই উন্নত উদ্ভিদ তৈরি হবার তো একটা কাহিনী আছে, একটা পথ আছে। সেই পথেই কিন্তু টেরিডোফাইটসটা একটা বিরাট গুরুত্বপূর্ণ রোল পালন করছে। যে টেরিডোফাইটসদের মধ্যেই সবার ফার্স্ট সিড বা বীজ তৈরি হবার যে প্রসেস, তার একটা ধাপ এগিয়েছে। কিভাবে এগিয়েছে, বীজটা আসলে কি, তাহলে সেখানে আমাদের বুঝতে হবে যে বীজটা আসলে কি। বীজ বা সিড হচ্ছে এমন একটা স্ট্রাকচার যার মধ্যে ভ্রূণটা লুকিয়ে থাকে, যার মধ্যে ভ্রূণটা থাকছে, বীজের মধ্যে কি থাকে, ভ্রূণ থাকে, এবং এই বীজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং আলটিমেটলি সেটা থেকে জার্মিনেট করে একটা প্ল্যান্ট বডি তৈরি হয়, স্পোরোফাইটিক ডমিনেন্ট প্ল্যান্ট বডি তৈরি হয়। তো এক্ষেত্রেও দেখো গ্যামেটোফাইটের, স্পোরোফাইটের উপরে থেকে যাওয়া, গ্যামেটোফাইটের মধ্যেই ফার্টিলাইজেশন হওয়া এবং গ্যামেটোফাইটের মধ্যেই এমব্রায়ো প্রোডাকশন হওয়া, যেটা কিনা কোন প্ল্যান্ট বডির মধ্যে হচ্ছে, আলটিমেটলি গ্যামেটোফাইটের মধ্যে হচ্ছে তো বুঝলাম, কিন্তু গ্যামেটোফাইটটা স্টিল স্পোরোফাইটের মধ্যে অ্যাটাচড অবস্থায় থেকে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতেই আলটিমেটলি কিন্তু এমব্রায়োটা প্রোডাকশন হচ্ছে, সেখানেই গ্যামেটোফাইটটা থেকে যাচ্ছে, সেখান থেকে গ্যামেটোফাইটটা ডিট্যাচ হচ্ছে এমব্রায়োটা প্রোডাকশনের পরে, জাস্ট লাইক সিড। যেমন বীজ কি হয়, বীজ গাছের মধ্যেই তৈরি হয় এবং তারপরে সেটা ফলের থ্রুতে চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক একইভাবে এখানে এটা রিয়েল সিড নয়, ট্রু সিড নয়। ট্রু সিডের মতো এরা অনেক দিন তোমার না জার্মিনেট করে ডরম্যান্ট স্টেজে থাকতেও পারে না, সঙ্গে সঙ্গে এরা জার্মিনেট করে যায়, এগুলো ঠিকই, এটা ট্রু সিড নয়, কিন্তু সিড তৈরি হওয়ার পথে এক ধাপ, এক স্টেপ ফরওয়ার্ড দিকে এগোনো ইভলিউশনের রেসে। তাই এই ক্ষেত্রে এই হেটেরোস্পোরাস কন্ডিশনে, মানে হেটেরোস্পোরাস তোমার টেরিডোফাইটসরা ইভলিউশনে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এদের মধ্যেই সবার ফার্স্ট, সবার প্রথম এই সিড হ্যাবিটের শুরু, সিড হ্যাবিটের ইনিশিয়েশান এটা দেখতে পাওয়া গেছে। এবং এটা কেন পসিবল হয়েছে, দুটো কারণে মেনলি পসিবল হয়েছে। একটা হচ্ছে হেটেরোস্পোরাস যে ক্যারেক্টারিস্টিক্সটা, মানে দুটো আলাদা টাইপের স্পোর প্রোডাকশানের ফলে পসিবল হয়েছে, এবং সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এই যে তোমার ফিমেল গ্যামেটোফাইট সেটার স্পোরোফাইটের উপরেই থেকে যাওয়া, এই ঘটনাটার জন্য। ফিমেল গ্যামেটোফাইটটা যদি স্পোরোফাইটের উপরেই থেকে না যায়, তাহলে কিন্তু এইভাবে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মডার্ন প্ল্যান্টদের ক্ষেত্রে স্পোরোফাইটিক প্ল্যান্ট বডিতে কিন্তু সিড প্রোডাকশন হওয়া সম্ভব ছিল না। ফিমেল গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের উপরেই থেকে যাচ্ছে, এবং সেই কারণেই কিন্তু পরবর্তী জেনারেশনে, মানে পরবর্তী ডেভেলপমেন্টের পরবর্তী ক্ষেত্রে, পরবর্তী রেসে আমরা দেখতে পাচ্ছি জিমনোস্পার্ম তৈরি হচ্ছে, এবং সেখানে এই ফিমেল গ্যামেটোফাইটটাই আলটিমেটলি ভ্রূণ তৈরি করছে। ভ্রূণটা আলটিমেটলি সিডের দ্বারা, মানে বীজের দ্বারা প্যাকড অবস্থায় চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটা জিমনোস্পার্মের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে টেরিডোফাইটার ক্ষেত্রে এর শুরুটা দেখতে পাওয়া যাচ্ছে, কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, হেটারোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এইবারে আমরা যখন এনসিইআরটিটা পড়বো তখন এই ব্যাপারটা খুব ইজি লাগবে। দেখো এবার এনসিইআরটিতে যাওয়া যাক। এনসিইআরটিতে কী বলছে দেখো, কী বলছে দেখো।
তাহলে যারা হেটেরোস্পোরাস তারা দু ধরনের স্পোর তৈরি করছে, একটা হচ্ছে ম্যাক্রোস্পোর আর একটা হচ্ছে মাইক্রোস্পোর। তাহলে মেগাস্পোর অ্যান্ড মাইক্রোস্পোর, দেখো মেগাস্পোর যা ম্যাক্রোস্পোরও তাই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। মেগাস্পোর যা ম্যাক্রোস্পোরও তাই। তাহলে মেগাস্পোর অ্যান্ড মাইক্রোস্পোর জার্মিনেট অ্যান্ড গিভ রাইজ টু ফিমেল অ্যান্ড মেল গ্যামেটোফাইটস। তাহলে ম্যাক্রোস্পোর এবং মাইক্রোস্পোর থেকে কী তৈরি হচ্ছে আলটিমেটলি? ম্যাক্রোস্পোর থেকে ম্যাক্রোস্পোর থেকে ফিমেল এবং মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, মানে বড়টা থেকে ফিমেল এবং ছোটোটা থেকে মেল তৈরি হচ্ছে। না, দ্য ফিমেল গ্যামেটোফাইট ইন দিস প্ল্যান্টস আর রিটেইনড ইন দ্য প্যারেন্ট স্পোরোফাইট। এই যে পয়েন্টটা, যেটা এতক্ষণ ধরে আমি বোঝালাম, এই জিনিসটাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য যে টোটাল ডিসক্রিপশনটা আমি দিলাম সেটাই এখানে লেখা রয়েছে। দেখো, দ্য ফিমেল গ্যামেটোফাইটস ইন দিস প্ল্যান্টস আর রিটেইনড মানে থেকে যায় অন দ্য প্যারেন্ট স্পোরোফাইটস ফর ভেরিয়েবল পিরিয়ডস। তাহলে কিছু সময়ের জন্য হেটেরোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে ফিমেল গ্যামেটোফাইটসরা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডির উপরেই রিটেইনড করে যায় বা থেকে যায়। দ্য ডেভেলপমেন্ট অফ দ্য জাইগোট ইন্টু ইয়ং এমব্রায়োস টেক প্লেস উইথিন দ্য ফিমেল গ্যামেটোফাইট। তাহলে জাইগোট থেকে যে এমব্রায়ো তৈরি হচ্ছে এটা ফিমেল গ্যামেটোফাইটের মধ্যেই হচ্ছে, এবং এই ফিমেল গ্যামেটোফাইটটা কোথায় রয়েছে? স্পোরোফাইটের উপরেই রয়েছে। এই পয়েন্ট টু ইম্পর্টেন্ট, এবং সেই জন্যই বলছে যে দিস ইভেন্ট ইজ এ প্রিকর্সার টু সিড হ্যাবিট। তাহলে সিড হ্যাবিট এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে? টেরিডোফাইটসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এটা জেনারেলি কোন ধরনের টেরিডোফাইটসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? হেটেরোস্পোরাস টেরিডোফাইটসদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে দিস ইভেন্ট, কোন ইভেন্টের কথা বলছে? এই ফিমেল গ্যামেটোফাইটের স্পোরোফাইটের উপরে থেকে যাওয়ার ঘটনাটাকে বলছে। এই ইভেন্টটা বলছে যে প্রিকর্সর টু দ্য সিড হ্যাবিট, এবং দ্যাট ইজ কনসিডার্ড অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন ইভলিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং আজকের দিনে যে আমরা এই সিড দেখতে পাচ্ছি, ফলের মধ্যে বীজ এটা দেখতে পাচ্ছি, এটার শুরুটা হয়েছিল ঠিক এই পজিশান থেকেই, এবং এরপরে আস্তে আস্তে ডেভেলপ করে 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 আজকের যে উন্নত উদ্ভিদ যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট শুরুটা কখন হয়েছিল? এইভাবে হেটেরোস্পোরাস টেরিডোফাইটস থেকেই শুরু হয়েছিল। বোঝা গেল? এবারে দেখো, যদি তোমরা এটা ভালো করে ভেবে দেখো, ইমাজিন করে দেখো ব্যাপারটাকে, যদি তোমরা এটা ইমাজিন না করতে পারো তাহলে কিন্তু এটা খুবই কঠিন লাগবে। একবার যদি তোমরা এটা ইমাজিন করে নিতে পারো তাহলে ব্যাপারটা খুবই ইজি। তাহলে এটা তোমরা নিজেরা ইমাজিন করে দেখো যে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, এবারে দেখো কি বলছে। দ্য টেরিডোফাইটস আর ফার্দার ক্লাসিফাইড ইন্টু 4 ক্লাসেস। এই জায়গাটা থেকেও অনেকবার নিটে কোশ্চেন এসছে যে এই টেরিডোফাইটের যে 4টে ক্লাস, এখান থেকেও কিন্তু নিটে অনেকবার কোশ্চেন এসেছে যে 4টে ক্লাস একটু দেখতে হবে। ডিটেলে জানবো না, শুধু নামগুলো জানবো এবং কোন ক্লাসের কি এক্সাম্পল রয়েছে সেটা দেখবো। সবার ফার্স্ট হচ্ছে সিলোপসিডা। সিলোপসিডার এক্সাম্পল হচ্ছে সিলোটাম, এটা তো ইজি মনে রাখা, সিলোটাম। তারপরে দেখো লাইকোপসিডার ক্ষেত্রে লাইকোপোডিয়াম, এটা মনে রাখা ইজি। তার সাথে আছে স্লাজিনেলা। ঠিক আছে, তাহলে লাইকোপসিডার আন্ডারে কারা পড়ছে? স্লাজিনেলা এবং লাইকোপোডিয়াম। তারপর হচ্ছে স্পিনোপসিডার আন্ডারে পড়ছে ইকুইসিটাম। ঠিক আছে, স্পিনোপসিডার আন্ডারে পড়ছে ইকুইসিটাম। এবং তারপরে রয়েছে টেরোপসিডার আন্ডারে পড়ছে ড্রায়োপটেরিস, টেরিস এবং অ্যাডিয়ান্টাম। এই ড্রায়োপটেরিস, টেরিস এবং অ্যাডিয়ান্টাম এরা হচ্ছে ফার্নস। ঠিক আছে, যে ফার্ন আমরা দেখি আর কি, দেওয়ালে হয়ে রয়েছে, বাড়ির দেওয়ালে হয়ে রয়েছে, রাস্তার দেওয়ালে হয়ে রয়েছে, এই ফার্নসগুলো হচ্ছে কিনা এই টেরোপসিডা এই ক্লাসের অন্তর্গত। ঠিক আছে, এবার এখানে দুটো জিনিস একটু লিখে নাও। দেখো, লাইকোপোডিয়াম যেটা বলছে, লাইকোপোডিয়াম কার আন্ডারে পড়ছে? লাইকোপসিডার আন্ডারে পড়ছে। লাইকোপোডিয়াম থেকে বিশেষ কিছু ওষুধ পাওয়া যায়, সেই জন্য বলছে লাইকোপোডিয়ামের গুড মেডিসিনাল ভ্যালু রয়েছে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি যে ড্রায়োপটেরিস, টেরিস এবং অ্যাডিয়ান্টাম এরা হচ্ছে কি ফার্নস। ঠিক আছে, এবং অ্যাডিয়ান্টামকে বলা হয় ওয়াকিং ফার্ন। এবারে আমরা কিছু যে ছবি দেওয়া রয়েছে এনসিইআরটিতে সেগুলো একবার করে দেখে নেবো। দেখো, ছবিগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট যে ছবিটা এখানে এনসিইআরটির মধ্যে দেওয়া রয়েছে এটা হচ্ছে স্লাজিনেলা। ঠিক আছে, ফার্স্ট ছবিটা হচ্ছে স্লাজিনেলা। দেখো, স্লাজিনেলার ক্ষেত্রে কী কী দেখা যাচ্ছে? স্টেম, লিভস, রুটস, এগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রুটস। তাহলে এবারে কোশ্চেন আসছে, তাহলে দাদা এটা কি? এই জিনিসটা কি? এই টোটাল জিনিস এটা রুটস নয়? নো, এটা রুটস নয়। এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট। স্লাজিনেলার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, একমাত্র স্লাজিনেলার ক্ষেত্রেই থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটাকে বলা হয় রাইজোফোর। এই স্ট্রাকচারটাকে বলা হয় রাইজোফোর, কিংবা এটাকে বলা হয় অর্গ্যান সুই জেনারিস। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এটাকে বলছে রাইজোফোর বা অর্গ্যান সুই জেনারিস। অর্গ্যান সুই জেনারিস মানে কি? অর্গ্যান সুই জেনারিস মানে হচ্ছে নট রুট
নট শুট, মানে কাণ্ডও নয় পাতাও নয়। এটা হচ্ছে একটা তোমার এমন একটি স্ট্রাকচার দেখো, যেটা জেনারেলি যে পয়েন্টে ব্রাঞ্চিং হয়, যে পয়েন্টে স্ল্যাজিনেলার ব্রাঞ্চিং হয় সেই পয়েন্ট থেকে এটা তৈরি হয়। স্ল্যাজিনেলার ঠিক যে যে পয়েন্টে ব্রাঞ্চিং হচ্ছে ঠিক সেখান থেকে এরকম একটা অর্গ্যান সুই জেনারিস বা রাইজোফোর তৈরি হচ্ছে, যেটা কিনা এই স্ল্যাজিনেলার বডিটাকে সাপোর্ট দেওয়ার কাজ করে। ওকে, তাহলে এইটা কিন্তু রুটস নয়, এটা মনে রাখবে। এটা কি? এটা হচ্ছে অর্গ্যান সুই জেনারিস। স্ল্যাজিনেলাকে বলা হয়, স্ল্যাজিনেলাকে বলা হয় বোটানিক্যাল স্নেক। এই নামটা তোমরা লিখে রাখো যে স্ল্যাজিনেলাকে বলা হয় বোটানিক্যাল স্নেক, বোটানিক্যাল স্নেক। ওকে, স্ল্যাজিনেলাকে বলা হয় বোটানিক্যাল স্নেক। ওকে, এবং স্ল্যাজিনেলার মধ্যেই একমাত্র এই অর্গ্যান সুই জেনারিস এই অর্গ্যানটা মানে স্ট্রাকচারটা থাকে। আর কোথাও কিন্তু এই স্ট্রাকচারটা আর কোনো টেরিডোফাইটস থেকে দেখা যায় না। এর পরের যে টেরিডোফাইটসটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইকুইসিটাম। ঠিক আছে, ইকুইসিটামের ক্ষেত্রে দেখো নোটস এবং ইন্টারনোটস দেখতে পাওয়া যাচ্ছে। একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ইকুইসিটামের ক্ষেত্রে স্ট্রোবাইলাস বা স্ট্রোবিলাই এটা দেখতে পাওয়া যায়। স্ট্রোবিলাসটা হচ্ছে সেই কম্প্যাক্ট স্ট্রাকচার যেটা হচ্ছে কিনা অ্যাকচুয়ালি তোমার স্পোরোফাইলস কম্প্যাক্ট হয়ে এটা তৈরি হয়, এবং এর মধ্যে কি থাকে? স্পোরানজিয়াম থাকে, স্পোরানজিয়াম এর মধ্যে থাকে। সেই স্পোরানজিয়ামের মধ্যে স্পোর তৈরি হয়। এটা আমি আগের দিন ছবিতে রিয়েল ইমেজও দেখিয়েছিলাম। এইবারে ইকুইসিস্টেমের মধ্যে রাইজোম দেখা যাচ্ছে। রাইজোমগুলো হচ্ছে আসলে আন্ডারগ্রাউন্ড স্টেম। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে যে স্টেম বা কাণ্ডটা এটা মাটির নিচেই থাকে এবং তাকে বলা হয় রাইজোম। তাহলে রাইজোমটা কি? রাইজোমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে থাকা স্টেম। ওকে, তারপরে দেখো এটা দেখা যাচ্ছে আমাদের ফার্নস। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ফার্ন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ড্রায়োপটেরিসের ছবি, যেটা আমরা দেখলাম যে টেরিস ড্রায়োপটেরিস এটা ফার্নের আন্ডারে পড়ে। তো এটা হচ্ছে ড্রায়োপটেরিসের ছবি। এবং ফার্নের মধ্যে ফার্নের যে পাতা, বড় বড় সাইজের পাতা, ফার্নের ম্যাক্রোফাইলস বা বড় সাইজের পাতা দেখতে পাওয়া যায়, এই পাতাগুলোকে বলা হয়, ফার্নের পাতাগুলোকে বলা হয় ফ্রন্টস। ঠিক আছে, এবং ফার্নের বিশেষ কিছু পাতা যার তলায় কি থাকছে? যার তলায় ওই স্পোরানজিয়ামগুলো থাকে, বিশেষভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে, তাকে বলা হয়, সেই অ্যারেঞ্জমেন্টটাকে, সেই স্ট্রাকচারটাকে বলা হয় সোরাই। ঠিক আছে, এবং জানবে যে ফার্নের পাতার কোন সাইডে এই সোরাইগুলো বা স্পোরানজিয়ামগুলো থাকে, জেনারেলি নিচের দিকে থাকে, এবং নিচের দিকের সাইডকে বলা হয় অ্যাবাক্সিয়াল সারফেস। অ্যাবাক্সিয়াল সারফেস, অ্যাবাক্সিয়াল সারফেস অফ ফ্রন্ট। অ্যাবাক্সিয়াল সারফেস অফ ফ্রন্টে কী থাকছে? সোরাই থাকছে। সোরাই মানে কি? সেই স্পোরানজিয়ামের গুচ্ছ। বোঝা গেল? ফার্নের ক্ষেত্রেও কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টেম দেখতে পাওয়া যায়। আন্ডারগ্রাউন্ড স্টেম, আন্ডারগ্রাউন্ড স্টেমকে কি বলে? রাইজোম। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এবং ফার্নস হচ্ছে হোমোস্পোরাস, স্লাজিনেলা হচ্ছে হেটেরোস্পোরাস। এগুলো মনে রাখবে। স্যালভিনিয়া হচ্ছে হেটেরোস্পোরাস, এগুলো বারবার পড়তে পড়তে তোমাদের মনে থেকে যাবে। স্যালভিনিয়া হেটেরোস্পোরাস। ওকে, এবং ফার্ন হচ্ছে হোমোস্পোরাস, স্লাজিনেলা হচ্ছে হেটেরোস্পোরাস। আর হেটেরোস্পোরি এই যে জিনিসটা, এই যে ক্যারেক্টারিস্টিক্সটা, হেটেরোস্পোরি মানে দু ধরনের আলাদা আলাদা টাইপের স্পোর প্রোডাকশন, এটা হচ্ছে গিয়ে সিড হ্যাবিটের জন্য দায়ী। সিড হ্যাবিটের জন্য দায়ী অন্যতম ক্যারেক্টার হচ্ছে হেটেরোস্পোরি, এটা মনে রাখবে, এটা ভুলে যাবে না। সিড হ্যাবিটের জন্য দায়ী অন্যতম ক্যারেক্টার হচ্ছে হেটেরোস্পোরি। এরপরে দেখো এখানে দেখা যাচ্ছে স্যালভিনিয়া। এটা হচ্ছে কি? স্যালভিনিয়া হচ্ছে একটা হেটেরোস্পোরাস টেরিডোফাইটস। ওকে, স্যালভিনিয়া হচ্ছে একটা অ্যাকুয়াটিক টেরিডোফাইটস। ওকে, অ্যাকুয়াটিক টেরিডোফাইটস মানে জলে থাকে। ওকে, তো স্যালভিনিয়া হচ্ছে একটা অ্যাকুয়াটিক টেরিডোফাইটস। তাছাড়া অ্যাকুয়াটিক আরও কিছু টেরিডোফাইটস রয়েছে যাদের নামটা একটু জেনে রাখো, যে আর কিছু অ্যাকুয়াটিক টেরিডোফাইটস দেখো, তারা কারা? তারা হচ্ছে অ্যাজোলা হচ্ছে একটা অ্যাকুয়াটিক টেরিডোফাইটস, এবং মার্সেলিয়া, সেটা হচ্ছে একটা অ্যাকুয়াটিক টেরিডোফাইটস। মার্সেলিয়া এটা হচ্ছে একটা অ্যাকুয়াটিক টেরিডোফাইটস। এবং তোমরা শুনে থাকবে যে অ্যাজোলা অ্যানাবিনা বলে একটা স্ট্রাকচার শুনে থাকবে। সেটা হচ্ছে এই অ্যাজোলার দ্বারাই তৈরি, এই অ্যাকুয়াটিক টেরিডোফাইটসের দ্বারাই তৈরি। অ্যাজোলা আসলে অ্যানাবিনা নামে একটা সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগির সাথে তোমার সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে। ঠিক আছে, এটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে কার সাথে? ফর্মস সিম্বায়োটিক রিলেশন উইথ ব্লু গ্রিন অ্যালগি, একটা ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে অ্যানাবিনা। ঠিক আছে, অ্যানাবিনার সাথে সিম্বায়োটিক রিলেশন তৈরি করে, এবং এই সিম্বায়োটিক রিলেশনটাকে কী বলে? অ্যাজোলা অ্যানাবিনা।
ঠিক আছে, বা অ্যানাবিন্না অ্যাজোলি, এটাকে এই সিম্বায়োটিক রিলেশনটাকে কী বলে, অ্যানাবিন্না অ্যাজোলি। ঠিক আছে, তাই একটা সিম্বায়োটিক রিলেশন তৈরি করে এবং এটাকে কী বলে, অ্যানাবিন্না অ্যাজোলি। এবারে তোমরা যেহেতু জানো যে ব্লু গ্রিন অ্যালগি নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, ঠিক আছে, ব্লু গ্রিন অ্যালগি নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে, তোমরা অলরেডি জেনেছো এটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে ব্লু গ্রিন অ্যালগির মধ্যে হেটেরোসিস্ট নামে একটা সেল থাকে যে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। তো সেই জন্য এই অ্যাজোলা অ্যানাবিন্নাকে কী হিসেবে ব্যবহার করা হয়, বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। বায়ো ফার্টিলাইজার মানে এরা মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বাড়ায়। তাহলে কি দেখা যাচ্ছে যে কোথাও যদি আমার মানে এরকম বায়ো ফার্টিলাইজারের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে অ্যাজোলাকে যদি আমরা গ্রো করি, সেখানে অ্যানাবিনাও গ্রো করবে, যেহেতু সিম্বায়োটিক রিলেশন আছে। তাহলে অ্যানাবিনা গ্রো করলে সেখানে সে নাইট্রোজেন ফিক্সেশনও করবে, অ্যানাবিনাটা নাইট্রোজেন ফিক্সেশনও করবে। তো সেই জন্য অ্যাজোলাকে অ্যাজ এ বায়ো ফার্টিলাইজারও ইউজ করা হয়। তাহলে অ্যাজোলা কি, অ্যাজোলা হচ্ছে একটা অ্যাকোয়াটিক ফার্ন, স্যালভেনিয়া হচ্ছে একটা অ্যাকোয়াটিক ফার্ন, এবং স্যালভেনিয়ার ক্ষেত্রে আমরা হেটেরোস্পোরি দেখতে পাই, আর তোমার স্লাইজিনার ক্ষেত্রে হেটেরোস্পোরি দেখা যায়। অর্গান সুই জেনারেসিস কিন্তু এটা তোমার একমাত্র স্লাইজিনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই পয়েন্টগুলো সবসময় মনে রাখবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের টোটাল টেরিডোফাইটস সম্পর্কে সমস্ত কিছু, টেরিডোফাইটসের এক্সাম্পল এবং টেরিডোফাইটসের এই ক্লাস, যে 4টে ক্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন ক্লাসের আন্ডারে কারা পড়ে সেটাও খুবই ইম্পর্টেন্ট। ফান্স কাদেরকে বলা হচ্ছে, ড্রাইপটেরিস, টেরিস এবং এডেন্টাম, এরা হচ্ছে ফান্স, এটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইটা হয়ে গেল আমাদের কমপ্লিট টেরিডোফাইটা, ঠিক আছে। এখানে যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে, বিশেষ করে এই যে তোমার হেটেরোস্পোরাস কন্ডিশন এবং সেখানে সিড হ্যাবিট্যাট, সিড হ্যাবিট্যাট বলছি, সেখানে সিড হ্যাবিটের যে প্রিকরসার, এই জিনিসটা যদি তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা থাকে তোমরা নিশ্চয়ই বলবে। এটা একটু কমপ্লিকেটেড এবং কমপ্লিকেটেড যেহেতু সেই জন্য বেশি ইম্পর্টেন্টও। সুতরাং এটা কমপ্লিকেটেড বলে ছেড়ে দিলে চলবে না, ভয় পেলে চলবে না। এটা তোমরা ভালো করে পড়বে এবং ইমাজিন করার চেষ্টা করবে। যদি ইমাজিন করতে পারো তাহলে ব্যাপারটা ইজি লাগবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের কমপ্লিট টেরিডোফাইটা। এরপরে আমরা আস্তে আস্তে এর পরের যে ভিডিও, পরের যে লেকচার, সেখানে আমরা জিমনোস্পার্ম সম্পর্কে পড়বো। ওকে, তাহলে আজকে এ অবধি।